ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে নির্বাচন নয়, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার চূড়ান্তের আশা। অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। বিএনপিকে বিচ্ছিন্নের চক্রান্ত সফল হবে না, প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার চায় জামাত। ইন্টারপোলের কাছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর আবেদন। হাসিনা, কাদের ও বেনজির সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি। আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মসূচি প্রতিরোধে তৎপর ডিএমপি। এবং ইতালির রোমে পরমাণু ইস্যুকে আবারও এক টেবিলে বসছে তেহরান, ওয়াশিংটন। আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার। স্বাগত। এখন বিকেলে পুরো আয়োজনের সঙ্গে আছি আমি নাইম আবির। রাষ্ট্রীয় কাঠামো থেকে ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে কোনো নির্বাচন দেয়া যাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। এ সময় কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলো চিহ্নিত করছে কমিশন। আরও জানাবেন বেলায়েত হোসাইন। রাষ্ট্রের আমূল সংস্কার চান যারা, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা সমগ্রের সাথে মত দ্বিমত জানাতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে এবার আলোচনার টেবিলে সেই জাতীয় নাগরিক পার্টি। সংসদ ভবনের এলডি হলে শনিবার সকাল 10:30টার আগে হাজির হন এনসিপি নেতারা। 166টি সংস্কার প্রস্তাবনার মধ্যে 113টির সাথে একমত হওয়ার কথা জানায় দলটি। 29টি প্রস্তাবনার সাথে আংশিক এবং 22টির সাথে ভিন্ন মত রয়েছে বলেও জানায় এনসিপি। এনসিপির প্রস্তাবনায় বলা হয়, নির্বাচন কমিশন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল থাকলে আলাদা করে প্রয়োজন নেই তত্ত্বাবধায়ক ব্যবস্থার। বিচার বিভাগের আর্থিক স্বাধীনতা, স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা এবং নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের সময় জরুরি অবস্থা জারি না করা সহ একগুচ্ছ প্রস্তাবনা দেওয়া হয় এনসিপির পক্ষ থেকে। বৈঠকের শুরুতে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, যেসব প্রস্তাবনায় বেশিরভাগ দল একমত হয়েছে সেগুলো চিহ্নিত করা হয়েছে। জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতেই প্রস্তুত করা হবে জাতীয় সনদ। গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে কিভাবে পর্যদস্ত করা হয় আমরা দেখেছি, কি করে গণতন্ত্রের সংগ্রামের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়কে বিভিন্নভাবে ভুলুণ্ঠিত করা হয়। সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। আমরা সেই একমতের জায়গাগুলোকে চিহ্নিত করতে পেরেছি, আমরা সেগুলি নিয়ে অগ্রসর হব। বৈঠকে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রীয় কাঠামোতে কোনোভাবেই যাতে ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, এককভাবে কেউ যেন ক্ষমতা আঁকড়ে ধরতে না পারে, তার বন্দোবস্তই মৌলিক সংস্কার। এসব সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। ক্ষমতা থেকে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসানোর জন্য জুলাই অভ্যুত্থান হয়নি বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। জুলাই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তির পরিবর্তন নয়, ক্ষমতা থেকে কোনো একটি দল থেকে সরিয়ে আরেকটি দলকে বসানোর পরিকল্পনা ছিল না, বরং কিভাবে রাষ্ট্রের গুণগত পরিবর্তন করে রাষ্ট্র কাঠামোর মৌলিক এবং গুণগত সংস্কারের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। বৈঠক থেকে বেরিয়ে এনসিপি নেতারা বলেন, নির্বাচনের আগে বিচার এবং সংস্কার দৃশ্যমান করতে হবে। পাশাপাশি সংসদ এবং গণপরিষদ নির্বাচন একসাথে চায় দলটি। এনসিপি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার যে এজেন্ডা নিয়ে, যে ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে, বিচার এবং সংস্কার তার দৃশ্যমানতা নিশ্চিত করার মধ্য দিয়েই নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। নির্বাচন অবশ্যই হতে হবে, কিন্তু তার আগে বিচার এবং সংস্কারের দৃশ্যমান রোডম্যাপ সরকারকে উপস্থাপন করতে হবে, বিচার এবং সংস্কারকে দৃশ্যমান করতে হবে। আমরা একটি নির্বাচনই চাচ্ছি, যে নির্বাচনটি একটি আইনসভার নির্বাচন এবং একই সাথে ওই নির্বাচনটিকেই আবার
গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে। কারণ আপনি জানেন যে যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা যে কোনো সময় হচ্ছে হাইকোর্টে চ্যালেঞ্জের শিকার হইতে পারে। তো এখন যেই আমরা হচ্ছে আবার যেই অ্যামেন্ডমেন্টগুলো করছি সেটি যে আবার হচ্ছে পরবর্তীতে চ্যালেঞ্জের শিকার হবে না, এবং এটা কনস্টিটিউশনের বেসিক ফান্ডামেন্টাল রিফরমেশনের এখতিয়ারটা সেটা শুধুমাত্র গণপরিষদেরই থাকে। সংসদের অধিবেশনে নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়া সহ বেশ কিছু আইন এবং সংবিধানে পরিবর্তন চেয়েছে এনসিপি নেতারা। বেলায়েত হোসাইন, এখন, ঢাকা। জুলাই আন্দোলনে এত মানুষ জীবন দেবার পরও গণতন্ত্র নিয়ে হতাশা আছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা বলেন, বিএনপিকে জনবিচ্ছিন্নের চক্রান্ত সফল হবে না, প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দেন নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। ২৪-এর গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের পরপরই নির্বাচনের দাবি জানিয়ে আসছিল বিএনপি। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে দ্রুত নির্বাচনের প্রসঙ্গে বিএনপির অনড় অবস্থা দেখা গেলেও কোনো দলের অবস্থা কিছুটা ভিন্ন। নির্বাচন কেন্দ্রিক বহুমুখী আলোচনার মাঝে বিএনপি অভিযোগ করে আসছিল, তাদের জনগণ থেকে দূরে সরিয়ে রাখতে সক্রিয় আছে বিভিন্ন মহল। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ গণতান্ত্রিক পার্টি আয়োজিত আলোচনা সভায় বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেন দলটির চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তারেক রহমানকে আর বিএনপিকে নিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রজেক্ট হাতে নিয়েছিল 111 সরকার। কাদের মাধ্যমে আমি নাম উল্লেখ করতে চাই না, ইশারায় বুঝে নেবেন। সেই প্রকল্প ইনশাআল্লাহ কৃতকার্য হতে পারে। আবার আরেকটা পরিকল্পনায় যাবেন, আবার বিএনপিকে নিচ্ছিন্ন করার একটা প্রজেক্টে যাবেন। বাংলার মাটিতে এটা হবে না। এদিকে আরেকটি অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণই সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে। জনগণের অধিকার ফিরিয়ে না দেয়াকে নতুন ফ্যাসিবাদ আখ্যা দেন তারা। বলেন, দেশে কোনো অরাজকতা চায় না বলেই নির্বাচন চায় বিএনপি। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। নির্বাচনে আমি বুঝতে পারি না যে তারা কিভাবে বলেন। হাসিনাও বলতো নির্বাচন কেন দেব, ওই তারেক যে আইসা দেশ চালাবে এটার জন্য। এখনো এই সরকার বা সরকারকে যারা নির্বাচন পিছাইতে বলে তারা বলে যে নির্বাচন দিলেই তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, এই জন্য দ্রুত নির্বাচন দেয়া যাবে না। আসলে তারা জনগণের উপরে তাদের কোনো আস্থা নাই। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের নেতৃত্ব, ঐক্য ও প্রবৃদ্ধির পথে কূটনীতি শাসন ব্যবস্থার রূপান্তরমূলক আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অভ্যুত্থানের পরও গণতন্ত্র একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আপনি আমার উপরে চাপিয়ে দিলেন তা দেওয়া যাবে না, চর্চা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। মির্জা ফখরুল এ সময় আরো বলেন, আমেরিকা, ভারত কিংবা চীন কেউই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারবে না। এত যে রক্তপাত হলো, এত যে রক্ত ঝরলো, এত যে মায়ের বুক খালি হলো, তার পরিণতি কি হবে শেষ পর্যন্ত? আমি বিশ্বাস করি, দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ভালো হবে এবং খুব ভালো হবে। দেশটা আমাদের, এর ভবিষ্যৎ আমাদেরকে নির্মাণ করতে হবে। ওই আমেরিকা থেকে এসে ট্রাম্পও তৈরি করে দেবে না, বা আপনার চীন থেকে শি এসেও এটা করে দেবে না, অথবা ভারত থেকে মোদিও আমাদের ধাক্কা দিয়ে কিছু করতে পারবে না। দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান বিএনপি নেতারা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, 2025 সালের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করবে সরকার, যা হবে দেশের ইতিহাসের সেরা নির্বাচন। দুপুরে এশিয়ার নির্বাচন বিষয়ক সংগঠন এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। ডক্টর ইউনূস নিশ্চিত করেন, দেশের গণতান্ত্রিক রূপান্তরের এই অভিযাত্রায় দেশের ইতিহাসের সবচেয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সাক্ষাতে নির্বাচন নিয়ে কাজ করা আঞ্চলিক সংস্থাটি প্রধান উপদেষ্টার কাছে তাদের কার্যক্রম তুলে ধরে। সরকার একটি স্বচ্ছ ও
গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব পদক্ষেপ নিচ্ছে তাতে অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রতিনিধি দলের সদস্যরা। জুলাই বিপ্লবে খুনিদের বিচার ও প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন নয় বলে জানালেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটে জেলা জামায়াতের আয়োজনে দ্রুত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবিতে জনসভায় তিনি একথা বলেন। জানান, জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পাবে না। আরও জানাবেন মোকাররম হোসাইন। জুলাই বিপ্লবের পর উত্তরের জেলা লালমনিরহাটে জামায়াতের প্রথম সমাবেশ ঘিরে সকাল থেকেই বাড়তে থাকে জনসমাগম। প্রায় দেড় যুগ পর প্রকাশ্য ময়দানে বড় কলেবরে জনসভা হওয়ায় আশেপাশের উপজেলা থেকেও নামে নেতাকর্মীদের ঢল। রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচন ইস্যুতে অন্তর্বর্তী সরকারকে সময় দেয়া নিয়ে দলটি উদারতা দেখালেও ঘোষণা করে রেখেছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দলীয় প্রার্থী। তাই লালমনিরহাটের এই সমাবেশ ঘিরে জেলার 3টি আসনের প্রার্থী ও তাদের কর্মীদের মধ্যে আমিরের আগমন ঘিরে দেখা যায় ভোটের আমেজ। শনিবার সকালে শুরু হওয়া সমাবেশে 11:30টার দিকে প্রধান অতিথির বক্তব্য শুরু করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ পার পায় না। বিগত কয়েক মাসে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের কঠোর সমালোচনাও করেন তিনি। বাংলাদেশের বুকে আমরা চিরতরে ফ্যাসিবাদ নির্মূল করতে চাই, নির্মূল হয়েছে দেখতে চাই। মানুষের জীবন যাদের কাছে কোনো জীবনই ছিল না, ক্ষমতার শেষ প্রান্তে তারা নিজেদের ক্ষমতা ধরে রাখতে সরাসরি স্পষ্ট দিবালোকে মানুষের বুকে গুলি ছুড়ে হাজার হাজার মানুষকে তারা খুন করেছে। ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যে উঠে আসে রাজনীতি, নির্বাচন, সংস্কার ও দেশের স্থিতিশীলতার ইস্যু। বাদ যায়নি প্রতিবেশী দেশ ভারতের সীমান্ত হত্যা ও বাংলাদেশের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির সমালোচনা। বাংলাদেশ ভালো না থাকলে ভারত ভালো থাকবে কিনা সে হুঁশিয়ারিও দেন জামাতের আমির। ইন্ডিয়া আমাদের প্রতিবেশী দেশ, তাদের সাথে আমরা সম্প্রীতি এবং পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে আমরা প্রতিবেশী হিসেবে এখানে বসবাস করতে চাই। আমরা ভালো থাকলে তারা ভালো থাকবেন, আমাদের ভালো কেড়ে নিলে তারাও ভালো থাকবেন কিনা তাদেরকে চিন্তা করতে হবে। এ সময় কারাবন্দী জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান দলের সর্বোচ্চ নেতা। নির্বাচনের আগে জুলাই বিপ্লবের খুনিদের বিচার নিশ্চিত ও প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারে জামায়াতের সহযোগিতার আশ্বাসও দেন ডাক্তার শফিক। যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধায় বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি এক নাগরিকের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ডাক্তার শফিকুর রহমানের। মোকাররম হোসাইন, এখন লালমনিরহাট। গণহত্যার বিচার নিশ্চিত না করা ও প্রশাসনের নিষ্ক্রিয়তায় স্বৈরাচার পতনের 9 মাসের মাথায়ও রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এমন অভিযোগ জানাতে উত্তরা পূর্ব থানায় ছাত্র জনতা অবস্থান নিলে পূর্ব ঘোষিত কর্মসূচি থাকা সত্ত্বেও সেখানে যাননি স্বরাষ্ট্র উপদেষ্টা। যদিও এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস উপদেষ্টার। আর জানাবেন মাঝার মাহবুব। আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ ও গণহত্যার সঙ্গে জড়িত নেতা কর্মীদের বিচারে ছাত্র জনতা একাট্টা হলেও পতনের 9 মাসের মাথায় রাজধানীতে গত কয়েকদিনে একাধিক ঝটিকা মিছিল করেছে দলটি। কেন মাঠে নামার সুযোগ পেল তারা, সে জবাব চাইতে উত্তরা পূর্ব থানার সামনে এ অবস্থান ছাত্র জনতার। 5 আগস্টের গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন হলেও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তা যথেষ্ট নয়। তাই জরুরি আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলগতভাবে তাদের বয়কটে সামাজিক আন্দোলন। রাষ্ট্রীয় পদক্ষেপ হিসেবে ছাত্রলীগকে নিষিদ্ধের পর অপারেশন ডেভিল হান্টের ঘোষণা। কিন্তু ছাত্র জনতার অভিযোগ, চাপ প্রয়োগ ছাড়া এসব বাস্তবায়নে নিষ্ক্রিয় প্রশাসন। তাই প্রয়োজনে ঘর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে পুলিশে দেবেন বলে জানান বিক্ষোভকারীরা। এই যে আওয়ামী লীগের আবার একতাবদ্ধ হয়ে আবার যে মিছিল মিটিং করা, এই সাহস পাচ্ছে আসলে ইন্টারিমের ব্যর্থতার কারণে। এক কথায়
প্রশাসন অনতিবিলম্বে তাদের যে ডেভিল হান্টের নামে যে কার্যকর যে পদক্ষেপ ওটা যদি না নেয়, সেক্ষেত্রে আমরা ছাত্র সমাজ আজকে লাঠি হাতে আমরা আজকে রাস্তায় নেমেছি। আমরা প্রত্যেকটা বাসায় গিয়ে ছাত্রলীগ খুঁজে আমরা হলো গিয়ে তাদেরকে প্রশাসনের হাতে তুলে দিব। প্রশাসন আমাদের মাধ্যমেই তারা ফিরে এসে আমাদের সাথে বেমানি বা গাদ্দারি করতেছে, এবং তাদেরকে যদি আমরা ফোর্স না করি তারা কোনো কাজ করে না। এ ব্যাপারে শনিবার এক বিবৃতিতে ডিএমপি বলছে, অল্প লোক নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ ঝটিকা মিছিল করায় গ্রেপ্তার সম্ভব না হলেও ছবি ভিডিও দেখে পরবর্তীতে মিছিলকারীদের গ্রেপ্তার করছে তারা। অপরদিকে রাজধানীর 4 থানা পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে ব্যবস্থা। মিছিল হয়েছে, এটা তো আর কোনো, এটার ভিতরে তো কারো কোনো সন্দেহ নেই। মিছিলটা যেন ভবিষ্যতে না হতে পারে এই জন্য পুলিশদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, এবং যদি তারা এটাকে ভালোভাবে কন্ট্রোল না করতে পারে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এদিকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্বরাষ্ট্র উপদেষ্টার অপেক্ষায় ছাত্র জনতা, কিন্তু উপদেষ্টা না আসায় তাদের অভিযোগ বিক্ষোভকারীদের এড়াতেই পূর্ব ঘোষিত কর্মসূচি থাকলেও উত্তরা পূর্ব থানায় যাননি স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে মাঠ ছাড়েন আন্দোলনকারীরা। আওয়ামী লীগকে নিষিদ্ধকরণ কিংবা তাদেরকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে যথেষ্ট সদিচ্ছা না দেখায়, তাহলে সেই সদিচ্ছাটা আদায় করে নেওয়ার জন্য যা যা করা লাগে আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে 5 আগস্টের পর আওয়ামী লীগের এমন ঝটিকা মিছিল জুলাই আগস্টে আন্দোলনকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে বলে মনে করছেন বিক্ষোভকারীরা। মাজহার মাহবুব, এখন, ঢাকা। শেখ হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করা হয়েছে। বিদেশে পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে ইন্টারপোলে আলাদা 3টি ধাপে আবেদন করেছে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। শেখ হাসিনা ছাড়া আরও যাদের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তারা হলেন ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান, আকমা মোজাম্মেল হক, হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক সহ আরও কয়েকজন। আদালত সূত্র বলছে, বর্তমান পলাতক অবস্থায় থাকা 12 জনের অবস্থান চিহ্নিত করতে ইন্টারপোলের মাধ্যমে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে বাংলাদেশ পুলিশ। এনসিবির দাখিল করা আবেদনের পর ইন্টারপোল যদি অভিযোগ গ্রহণযোগ্য মনে করে তাহলে যে কোনো সময় তাদের নামে রেড নোটিশ জারি হতে পারে। সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ থেকে ধারাবাহিক বৈঠক শুরু করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিকেলে 12 দলীয় জোটের বৈঠকের মধ্য দিয়ে এই আলোচনা শুরু হয়। সন্ধ্যায় এলডিপির সঙ্গে বৈঠক হবার কথা রয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই বৈঠক করবে দলটি। বৈঠক শেষে সবার মতামত এবং পরামর্শের ভিত্তিতে দলের পক্ষে পরবর্তী করণীয় ঠিক করা হবে। সরকারের উপর চাপ তৈরির অংশ হিসেবে সমমনা সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে বিএনপি। 2 সপ্তাহের মধ্যে এই বৈঠক শেষ করতে চায় তারা। এরপর সংবাদ সম্মেলন করে নির্বাচন বিষয়ে আবার নিজেদের অবস্থান জানাবে তারা। 600 পরিচ্ছন্নতা কর্মী নিয়ে রাজধানীর যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড এবং কাজলা থেকে স্টাফ কোয়ার্টার পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম চালালো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। শনিবার ভোর 6টা থেকে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। কার্যক্রম পরিদর্শন শেষে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি জানান, সিটি কর্পোরেশনের আওতায় না থাকলেও জনস্বার্থে এই উদ্যোগ নেওয়া হয়েছে। দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড পর্যন্ত মহাসড়কের পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা সিটি কর্পোরেশনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। এদিকে ডেঙ্গুর প্রকোপ কমাতে আগামী শুক্রবার থেকে দক্ষিণ সিটির কর্পোরেশনের 10টি জোনে বিশেষ পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রম শুরু করা হবে বলেও জানানো হয়। এই যে 10 কিলোমিটার জায়গায় রাস্তার মাঝখানে এবং 2 পাশে যত ধরনের ময়লা আবর্জনা আছে সব আমরা আজকে ক্লিন করে ফেলবো। এবং শুধু এখানে নয়, আমরা ঢাকা ডেমরা যে রোড আছে সেখানেও আজকের একই ধরনের কার্যক্রম আমাদের চলমান রয়েছে। চেষ্টা করব নিয়মিত পানি দেওয়ার। আর সবচেয়ে বড় যে বিষয়, এই রাস্তাটা, বিশেষ করে এই যে রাস্তাটা, এটা রোড অ্যান্ড হাইওয়েজের নিয়ন্ত্রণে। এই রাস্তাটা তাদের নিয়ন্ত্রণে থাকার কারণে আমরা আসলে কোনো পরিচ্ছন্ন কর্মী এখানে নিয়োগ করতে পারছি না। যদি এই আন্তঃমন্ত্রণালয় বৈঠকের মাধ্যমে যদি এই রাস্তাটা আমাদের কাছে হস্তান্তর করা হয় সিটি কর্পোরেশনের কাছে, তাহলে আমরা এখানে নিয়মিত আমাদের পরিচ্ছন্ন কর্মী নিয়োগ করব এবং তাহলে দেখা যাবে যে আর কোনো ময়লা এখানে জমতেছে না এবং কোনো ময়লা বাঁচাতে যাচ্ছে না। চট্টগ্রামের কাপাসগোলার হিজরা খালে পড়ে নিখোঁজ হওয়া 6 মাস বয়সী শিশু সেহরিশের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে নৌবাহিনী, ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন ও স্থানীয়দের যৌথ উদ্ধার তৎপরতায় নিখোঁজের 14 ঘণ্টা পর চাকতাই থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। এ নিয়ে গেল 5 বছরে নগরীতে খাল নালায় পড়ে নিহত হয়েছেন অন্তত 13 জন। হোসেন জিয়া জানাবেন বিস্তারিত।
প্রায় 14 ঘন্টা খালে ভাসতে ভাসতে শিশু সেহরিশ চলে আসে 5 কিলোমিটার দূরের চাকতাই খালে। আশ্চর্যজনকভাবে যে জায়গায় তাকে স্থানীয়রা খুঁজে পান সেটি তার বাসার কাছেই। সকালে খালে পানি কমে গেলে কয়েকজন যুবক তার মরদেহ দেখতে পান। ফায়ার সার্ভিস নৌবাহিনী উদ্ধার কাজ চালালেও অবশেষে স্থানীয়রাই খুঁজে পায় শিশুটিকে। আমি আমার বাচ্চাকে খুঁজতে গেছিলাম, ওখানে যে দেখতে পারি একটা বাচ্চা নিচে খালে পড়ে রয়েছে। খালের মধ্যে বাচ্চাটা বেঁচে আসছে, শুধু হাতটাই দেখা যাচ্ছে। গতকাল আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়ে রিকশা উল্টে খালে পড়ে যায় মা দাদিসহ শিশু সেহরিশ। স্থানীয়রা মা দাদিকে উদ্ধার করলেও মায়ের কোল থেকে ভেসে যায় শিশুটি। এর পরপরই উদ্ধার অভিযানে নামে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী। নৌবাহিনী জানায় মরদেহ উদ্ধারের পর আইনানুগ ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ওনাদের যে বাচ্চাটা হারিয়ে গিয়েছিলেন ওই বাচ্চাটাই পাওয়া গেছে। বাচ্চা এখন তার মায়ের কোলেতে আছে, ঠিক আছে, মায়ের কোলে আছে। এখন পুলিশ প্রশাসন পরবর্তী যে পদক্ষেপ আছে সেগুলো সম্পাদন করে। 6 মাসের ফুটফুটে শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকাবহ পরিবেশ তৈরি হয় পরিবারে। ছুটে আসেন পাড়া প্রতিবেশী সহ শত শত মানুষ। আলোচনা সমালোচনা ঝড় উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। এই নালার সাথে রাস্তার সাথে যখন মিল হয়ে যায় তাহলে তো রাস্তা তো আর বোঝা যাচ্ছে না। যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে তখন ওনারা এটা সতর্ক হয়, তখন ওনারা এটা পরিষ্কারের জন্য কি উদ্যোগ নেয়। উদ্ধারের খবরে দুপুরে শিশুটির পরিবারের কাছে ছুটে আসেন চট্টগ্রাম সিটি মেয়র। জানান খালটির পাশের সড়ক ঘেঁষে বাঁশের বেড়া দেয়া ছিল। জলাবদ্ধতা প্রকল্পের কাজে সেটি ভেঙে ফেলায় এমন দুর্ঘটনা। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে এমন উন্মুক্ত খালগুলোকে নিরাপদ করতে সেনাবাহিনীর প্রতি আহ্বান জানান তিনি। যদি কোনো ধরনের প্রিভেন্টিভ ওয়ালগুলো থাকে সেগুলো কোনো কারণে যদি ভেঙে দেওয়া হয় সেটার জন্য দরকার হলে হয় তাদেরকে কাজের শেষে করে দিতে হবে, না হয় আমাদেরকে এটা ইনফর্ম করতে হবে। এটা আমি সবাইকে বলতে চাই, সমস্ত সেবা প্রদানকারী সংস্থা যারা আছে। নগরীতে উন্মুক্ত খালনালার পাশে বসবাস করেন হাজার হাজার মানুষ, যার পাশেই ব্যস্ত সড়ক। এসব খালনালা বৃষ্টি হলে মিশে যায় সড়কের সাথে। কোনো রিটেইনিং ওয়াল বা বেড়া না থাকায় প্রতি বছরই বাড়ছে দুর্ঘটনা। গত 5 বছরে উন্মুক্ত খালনালায় পড়ে চট্টগ্রামে নিহত হয়েছেন অন্তত 13 জন। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। বিশ্বব্যাপী বহু কর্মসংস্থান পেট্রোলিয়াম কেন্দ্রিক হওয়ায় প্লাস্টিক নিষেধাজ্ঞা কার্যকর সহজ নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্লাস্টিক দূষণ রোধে করণীয় এবং পরিচ্ছন্নতা অভিযান বিষয়ক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। জানান শুধু দেশের ব্যবসায়ী নয়, প্লাস্টিক পণ্য নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়েরও বাধা রয়েছে। ক্ষতি আমার হবে প্লাস্টিকের বিরুদ্ধে কথা বলে, ততটুকুন ক্ষতি প্লাস্টিক প্রডিউস করে কিন্তু ওনারা হবে। কাজে এই প্রোডাকশন থেকে আমাদেরকে সরে আসতে হবে, আস্তে আস্তে বিকল্পের দিকে যেতে হবে। আমরা সরকার কিন্তু কারো বিরুদ্ধে এখনো কঠোর শাস্তির অবস্থানে যায়নি, কারণ আমরা বুঝেছি যে এটা অভ্যাসের ব্যাপার এবং আমরা এটাও বুঝতে পারছি যে আমাদেরকে বিকল্প নিয়েও মাঠে আগাতে হবে। উচ্চশিক্ষার ব্যবস্থা এবং চাকরির ক্ষেত্রে মূল্যায়ন সহ 6 দফা দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ডুয়েট ক্যাম্পাসের সামনে জড়ো হয় বিভিন্ন প্রতিষ্ঠানের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা। এ সময় ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন। পরে কয়েক হাজার শিক্ষার্থী মিছিল নিয়ে শিববাড়ি মোড়ে অবস্থান নিয়ে সমাবেশ করেন। এ সময় দ্রুত দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। কেন্দ্রীয় নির্দেশনায় রাইজ ইন রেড কর্মসূচি পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় ক্যাম্পাসের প্রধান ফটকে লাল কাপড় দিয়ে প্রতিষ্ঠানের নাম ঢেকে দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। বাংলাদেশের পলিটেকনিক এবং কারিগরি সেক্টরে, কারিগরি শিক্ষা বোর্ড সেক্টরে স্বৈরাচাররা বিভিন্ন রূপ ধারণ করে বসে আছে। তার মধ্যে একটি ভয়ঙ্কর রূপ হলো প্রাপ্তি ইন্সট্রাক্টর, যারা কিনা এসএসসি পাস করে ডিপ্লোমাদের ক্লাস নিতে এসেছে। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই যৌক্তিক আন্দোলনের পক্ষে আছি। আমরা রাজপথে অবস্থান করবো ইনশাআল্লাহ। দেশের বাইরের প্রসঙ্গ, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তরুণ আকরাম মিয়া।
তার মৃত্যুর খবরে পরিবারে চলছে মাতম। স্বজনদের অভিযোগ, রাশিয়ার আকরাম যে চীনা কোম্পানিতে চাকরি করত সেই কোম্পানি থেকে রুশ বাহিনীতে বিক্রি করে দেয়। গেল 14 এপ্রিল যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় তার। আজিজুল সঞ্চয় জানাবেন বিস্তারিত। আচ্ছা আম্মা, ভালো থেকে পরে আবার ফোন টোন দেমনে ঘুমে 2টার সময় হইলে ফোন দিব না, চিন্তা করো না, আছি ভালোই আছি। তবে যেনটা কাজ করি আর কি, একটু আতঙ্কের মধ্যে থাকুন লাগে, ড্রোন মুনায় তো হয়তো দিককে চলাফেরা করুন লাগে। সবশেষ গত 13 এপ্রিল মায়ের সঙ্গে কথা হয় আকরাম মিয়ার। এ সময় কাজের ঝুঁকির বিষয়েও মাকে কিছুটা ধারণাও দেন। এরপর আর যোগাযোগ নেই। গতকাল শুক্রবার খবর আসে যুদ্ধে প্রাণ হারিয়েছে আদরের সন্তান। কোম্পানি বিচা হারাইছে যুদ্ধের মাঝে, এ যুদ্ধ গিয়া হনে আমার ফুতে নিহত হয়েছে, মানে মারা গেছে। মানে আমরা কি নিয়ে আসলু। 5 ভাই বোনের মধ্যে আকরাম ছিলেন সবার বড়। পরিবারের হাল ধরতে নরসিংদীর পলাশে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ওয়েল্ডিংয়ের কাজ শিখে 10 লাখ টাকা ধার দেনা করে 9 মাস আগে পাড়ি জমান রাশিয়ায়। সেখানে ভালো বেতনে একটি চীনা কোম্পানিতে কাজ পাওয়ায় পরিবারে ফিরতে শুরু করে সচ্ছলতা। কিন্তু 4 মাস কাজ করার পর বেতন বন্ধ করে দেয় চীনা প্রতিষ্ঠান। বেশ কিছুদিন বিনা বেতনে কাজ করিয়ে বিক্রি করে দেন রুশ বাহিনীর কাছে। এমন অবস্থায় বাধ্য হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নামেন আকরাম। আমার ছেলে কান্দাকাটি করতো, আব্বা আমার আশার করো না, ও যুদ্ধ হয় আইতলি জিগদা হয় দিলে আব্বা বাচ্চাবো, নাই তো আব্বা রাইতাম না। আমার বুতে কথাটা বলছে, বলার পরে এরপরে আমার বুতে লবিবারে শেষ ফোন আমার সাথে দিছে। স্থানীয়দের অভিযোগ, দালাল চক্রের কারণেই প্রাণ হারিয়েছে আকরাম। চাইনা কোম্পানিতে নিচে 4 মাস কাম করছে, 4 মাস কাম করার পরে কয়েকটা টাকা দিছে। তারপরে এই কোম্পানি বিক্রি করে দিছে, বিক্রি করে দিয়ে নিয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধের লাগাই দিছে। দালালদের খপ্পরে পড়ে অনেক পরিবার এরকম নিঃস্ব হয়ে গেছেন। আমরা চাই এরকম দালাল মুক্ত হোক এবং এরকম দালালদের কাছ থেকে এক একটি পরিবার যে নিঃস্ব হইতেছে এরকম যাতে আর না হয়। নিহত আকরামের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। তিনি যে বিদেশে গিয়েছেন সে সংক্রান্ত কাগজপত্র এবং তার যে পাসপোর্ট সে সকল কাগজপত্র নিয়ে তাকে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয় এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। টানাপোড়েনের সংসারে আর্থিক সচ্ছলতা আনতে প্রবাসে যাওয়া তরুণদের অনেকেই পড়েন দালালদের খপ্পরে। এদের কেউ ফেরে সর্বশান্ত হয়ে, কেউ বা নিথর দেহে। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে শনিবার দ্বিতীয়বারের মতো আলোচনা টেবিলে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। কোনোভাবে ইরান পরমাণু বোমা তৈরি করতে পারবে না বলে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ওয়াশিংটন বাস্তবসম্মত দাবি করলে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানো সম্ভব। আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে রাশিয়া। নাফি আরমান জানাবেন বিস্তারিত। ওমানের মাস্কাট থেকে ইতালির রোম, সময় ও স্থান পরিবর্তন হলেও মুখগুলো এক। ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে দ্বিতীয়বারের মতো বৈঠকের টেবিলে যুক্তরাষ্ট্র ও ইরান, যার আলোচ্য বিষয়ে তেহরানের পরমাণু কর্মসূচি। স্টিভ উইটকফ ও আব্বাস আরাকচির এই বৈঠকে এবারও মধ্যস্থতা করবেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। দ্বিতীয় দফা বৈঠকের কয়েক ঘন্টা আগে তেহরানের পরমাণু ইস্যুতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করলেন মার্কিন প্রেসিডেন্ট। তবে এবারও ট্রাম্পের দাবি, ইরানকে সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে দেখতে চান তিনি। Iran, very simply, from having a nuclear weapon. They can't have a nuclear weapon. I want Iran to be great and prosperous and terrific. They can't have a nuclear weapon, and if they have a nuclear weapon, you'll all be very unhappy. You'll all be very unhappy because your life will be in great danger. বৈঠকের আগে রাশিয়া সফরে কথা বলেছেন আব্বাস আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দাবি, ওয়াশিংটন বাস্তবসম্মত দাবি করলে পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তিতে পৌঁছানো সম্ভব, যদিও মার্কিনদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। অন্যদিকে ওয়াশিংটন তেহরান আলোচনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। Помогать, посредничать, играть любую роль, которая с точки зрения Ирана будет полезна и которая будет приемлема Соединенным Штатам. در خصوص مسائلی که حول حوش این گفتگوها وجود داره، ما از نقش روسیه در توافق برجام
بسیار তেহরানের সূত্রের বরাতে টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন বলছে প্রথম দফা বৈঠকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা নির্দিষ্ট করতে সম্মতি দিয়েছে ইরান। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র আবারও চুক্তি থেকে বের হবে না বলে নিশ্চিত করতে হবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য গুরুত্বপূর্ণ উপাদান সেন্ট্রিফিউগ ধ্বংসের দাবি মানা হবে না বলে সাফ জানিয়েছেন দেশটির প্রতিনিধি দল। প্রতিবেদনটিতে দাবি করা হয় 10 বছর আগের চুক্তির মতো এবারও মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 60% বেঁধে রাখার প্রস্তাব দিয়েছে ইরান, যা মেনে নিয়ে সবাইকে চমকে দেন মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ। এদিকে যুক্তরাষ্ট্রের আপত্তি সত্ত্বেও ইরানের পরমাণু স্থাপনায় হামলার পরিকল্পনা এখনও বাদ দেয়নি ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের 3 শীর্ষ কর্মকর্তা। তাদের দাবি, তেহরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ না করা হলে ওয়াশিংটনের সাহায্য ছাড়াই সীমিত হামলা চালাতে পারে তেল আবিব। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন বিকেল, তার আগে প্রধান খবরগুলো আরও একবার। ফ্যাসিবাদ বিলুপ্ত করে মৌলিক সংস্কারের আগে নির্বাচন নয়, ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি। জাতীয় আকাঙ্ক্ষার ভিত্তিতে সংস্কার চূড়ান্তের আশা। অধিকার রক্ষা করবে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার আকাঙ্ক্ষা ছিল সেই জুলাই গণঅভ্যুত্থানে। যে প্রস্তাবগুলো দেয়া হয়েছে সুপারিশ, সেগুলোর মধ্যে আপনাদের কিছু একমত আছে, কিছু ভিন্ন মত আছে। বিএনপিকে বিচ্ছিন্নের চক্রান্ত সফল হবে না, প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি। নির্বাচনের আগে প্রয়োজনীয় সংস্কার চায় জামাত। ইন্টারপোলের কাছে পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরোর আবেদন। হাসিনা, কাদের ও বেনজির সহ 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির চিঠি। আওয়ামী লীগের মিছিল দেখে পুলিশ নিশ্চুপ থাকলে ব্যবস্থা, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। কর্মসূচি প্রতিরোধে তৎপর ডিএমপি। এবং ইতালির রোমে পরমাণু ইস্যুতে আবারও এক টেবিলে বসছে তেহরান, ওয়াশিংটন। আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব রাশিয়ার। এই ছিল এখন বিকেলের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.ekhon.tv, এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।